এই যে শুনছো? হুম, তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। এই ফ্ল্যাট সাজানোর কাজ শেষ হয়েছে গত মাসে। যদিও বা ওর পরিকল্পনা ছিল ভাড়া দিয়ে দেওয়ার, সচরাচর যা করে সে, তবে ব্যস্ততার কারণে টুলেট টানানো হয়নি। এজন্যই ফাঁকা ছিল আর মেধাকে নিয়ে উঠতে পারলো, নতুবা তাকেও ফ্ল্যাট ভাড়া করে বউ নিয়ে থাকতে হতো। এই কথা ভেবে সে একবার মেধার দিকে তাকালো। ভাবলেও খুব ভালো লাগছে এই পিচ্ছিটা তার বউ, যার হাইট তার বুক অবধি। একথা ভেবে মিটিমিটি হেসে সে ফ্ল্যাটের দরজা খুলে মেধাকে প্রবেশ করতে ইশারা করলো। মেধা প্রবেশ করে চারিদিকে দৃষ্টি বোলাতে ব্যস্ত। তখন আদিত্য মেইন দরজা আটকে মেধার গালে চট করে একটা চুমু এঁকে বলল, আমাদের ছোট্ট সংসারে তোমাকে সুস্বাগতম বউ। অপরাধ যখন করেছে তখন তাকেই মাফ চাইতে হবে, কারণ সে যা করেছে এটা অপরাধ, ঘোর অপরাধ। আর আদিত্যের রাগ হওয়া স্বাভাবিক, তাকে যে মারতে মারতে মেরেই ফেলেনি এটাই তার ভাগ্য। সে আজই বাসায় ফিরে আদিত্যের পা জড়িয়ে ধরে মাফ চাইবে, প্রয়োজনে আরও 2-4 ঘা খেতে রাজি সে। তবু ভাইয়ের সঙ্গে কথা না বলে থাকতে পারবে না সে, এজন্যই যা মূল্য দিতে হয় দিবে। এইসব ভাবতে ভাবতে বাইক নিয়ে ফিরছিল আমান। হঠাৎ ফুলের দোকানে নজর পড়ল তার। সাদা ও টকটকে লাল গোলাপ দেখে চট করে মনে পড়ল মেধা রানীর কথা। গোলাপ দেখলেই মেধার রাগ গলে জল। একথা ভেবে আমান অনেকগুলো গোলাপ কিনে নিল, আর একটু সামনে এগিয়ে 3টে চকলেট বক্স নিতেও ভুলল না। তারপর সে এক বুক আশা নিয়ে ছুটল বাসার পথে। বাসায় গিয়ে ফুল চকলেট নিয়ে প্রথমেই গেল মেধার রুমে। তাকে রুমে না পেয়ে আদিত্যের রুমেও উঁকি দিল, কিন্তু কই আদিত্য বা মেধা কেউই পেল না সে। অতঃপর ফিরে এলো নিজের রুমে। হাতের জিনিসগুলো ড্রেসিং টেবিলের ওপর রেখে গেল ফ্রেশ হতে। আগেই ফ্রেশ হয়নি, তারপর না হয় আম্মুর কাছে যাবে আদিত্য আর মেধার খোঁজ নিতে। একথা ভেবে সে ফ্রেশ হয়ে গেল সীমা বেগমের কাছে। তখন উনি রান্নাঘরে ছিলেন, ওকে ফিরতেও দেখেছেন। আমান রান্নাঘরে গিয়ে মাকে জড়িয়ে ধরে বেশ কয়েকবার সরি বলল। এমন ভুল আর জীবনেও করবে না ওয়াদা করলো। তখন প্রত্যুত্তরে সীমা বেগম বললেন, খেতে বসো। মেধাকে দেখছি না যে, মাইয়ার সঙ্গে কোথাও গিয়েছে? হুম, কখনো ফিরবে জানিয়েছে? হয়তো আর ফিরবে না। তারা বাসা থেকে একেবারেই চলে গেছে। যাওয়ার আগে তাদের বিয়েও সম্পূর্ণ করেছি। দুটোই ছেলে আমারই। একজনের দোষে আরেকজনকে তো আর ভাসিয়ে দিতে পারি না। কথা শুনে আমান মাথা নত করে রইল। তার অশ্রু গড়িয়ে ভেতরের সঙ্গে মিশে যাচ্ছে। তার কান্নারা না আছে শব্দ আর না আছে বর্ণ। সীমা বেগম এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমানের দিকে। পাশের চেয়ারে নজর পড়তে নীরবে কেঁদে ফেললেন তিনি। আমানের গলা দিয়েও ভাত নামল না। সে হাত ধুয়ে উঠে চলে গেল। আদিত্য বাসা ছেড়ে চলে যাবে সে ভাবতেই পারেনি। তার ভাইটা সহজেই রাগে না, আর রাগলে পরিণতি খুবই পীড়া দেয়, অর্থাৎ তার রাগ সহজে ভাঙবে না। এখন তার জন্য বাসায় থাকা মুশকিল হয়ে যাবে। এইসব ভেবে সে রুমে গিয়ে শক্ত করে কেঁদে ফেলল। মায়ের মুখের দিকেও তাকাতে পারবে না। উনি ওনার সন্তানেরকে কতটা ভালোবাসে সে জানে, অনুভবও করে। সারা রাত কোনো মতে কাটিয়ে সে সকালবেলা আদিত্যের ফ্ল্যাটে ছুটে গেল। ঘড়িতে তখন প্রায় 8:30। মেধা সকালবেলা উঠে রান্নাঘরে টুকটাক কিছু করছিল। আদিত্য ঘুমে বিভোর। তার কথা ভেবে সে মিটিমিটি হাসছিল। গত রাতের কিছু কথা মনে পড়ে গেল তার। মানুষটা যে এত ফাজিল তা ধারণারও বাইরে ছিল। যদিও প্রেমে পড়ার আগে মনে হতো আদিত্য একটু বেশি ভদ্র, এর দ্বারা প্রেম ট্রেম হবে না। কিন্তু না, সেই তার প্রেমে ডুবলো। তারপর বুঝলো না, এর মধ্যে সামান্য হলেও রসকস আছে। কিন্তু গত রাতে পুনরায় প্রমাণ পেল সে যেন তেন না, রোম্যান্টিকের ডিব্বা একটা। কথা ভাবতে ভাবতে মেধা ফিক করে হেসে দিল। আদিত্য মুখটা তখন দেখার মতো হয়েছিল। তা ফ্ল্যাটে আসার পর ফ্রেশ হয়ে খেয়ে বিশ্রাম নিয়ে ঘুরতে বের হয়েছিল। ফিরছিল অনেক রাত করে। রাতের খাবারও সেরেছিল বাইরে থেকে। কিন্তু রাতেই যখন ফিরল ফ্রেশ হয়ে ঘুমাতে যাওয়ার সময় বিপত্তি বাঁধল। সে সময় কাটাতে ফ্ল্যাট গোছাচ্ছিল, কিন্তু না, ধরা পড়েই গেল। হঠাৎ আদিত্য তাকে ডেকে বলে উঠল, অহেতুক এক কাজ বারবার করে সময় নষ্ট না করলেই কি নয়? অপেক্ষা করছি, জলদি রুমে এসো। হাতের কাজটা সেরে যাচ্ছি। না, এখন আসতে বলেছি মানে এখনই আসবা। কি আশ্চর্য, বলছি তো কাজটা সেরে যাচ্ছি। আজ পালাতে যাচ্ছ ঠিক আছে, কাল অথবা পরশু কি করবে?
ফের আমার কাছে ধরাতে দিতেই হবে। তখন এ কথা শুনে মেধা হাতের কাজ সেরে রুমে চলে গেল। সময় নিয়ে ফ্রেশ হয়ে এলো। তার পরনে গোলাপি রঙের রাতের পোশাক, দেখতে বেশ আদুরে লাগছে, যেন একটা পুতুল। মেধা তোয়ালেতে মুখ মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর আর চোখে আদিত্যকে পরখ করে চুল বাঁধল। আদিত্য বুকে 2 হাত গুছে এদিকেই তাকিয়ে আছে। চোখাচোখি হওয়াতে সেই দৃষ্টি সরিয়ে কি করবে ভেবে পেল না। মিনিট 2-1 দাঁড়িয়ে থেকে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তখন আদিত্য বলল, ঢং করা শেষ নাকি বাকি আছে? উক্ত কথার জবাব দিল না মেধা। পাশ ফিরে কোলবালিশ জড়িয়ে ধরে কাত হয়ে শুয়ে রইল। এতে আদিত্য প্রচণ্ড বিরক্ত হলো। সে কণ্ঠে বিরক্তি এনেই বলে ফেলল, আমি কি এখন নানি দাদির চরিত্র ভালো করে আনবো? মানে? মন বোঝো না? নানি দাদি থাকলে নিশ্চয়ই তোমাকে এটা বলে দিত ফার্স্ট নাইটে তোমার কোনটা করা উচিত আর কোনটা অনুচিত। এমন করছেন কেন তুমি? কেমন করছে? কিছু না, আমার খুব ঘুম পাচ্ছে। রাগ উঠাবে না মেধা, আমার কাছে এসো। মেধা এবার বিরক্ত হয়ে বিড়বিড় করে উচ্চারণ করলো, বা। কি বললে? জোরে বলো। মেধা এবার করুণ দৃষ্টিতে আদিত্যের দিকে তাকালো। সেটা দেখে আদিত্য ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। অতঃপর সোজা হয়ে শুয়ে মেধাকে পুনরায় কাছে আসার কথা বলল। মেধা ভদ্র মেয়ের ন্যায় আদিত্যের কাছে এসে চট করে আদিত্যের বুকে মুখ লুকালো। বেশ কিছুক্ষণ সেভাবে থেকে হাত দিয়ে ইশারা করলো ক্যালেন্ডারের দিকে। তারপর তারিখের দিকে তাকিয়ে ক্রস চিহ্ন আঁকলো। ক্রস অর্থাৎ নিষিদ্ধ। তারিখের দিকে ক্রস মানে নিষিদ্ধ তারিখ। ধূর্ত আদিত্যের ব্যাপারখানা বুঝতে সময় লাগলো না। ততক্ষণে মেধা এটা বুঝিয়ে ওর বুকে মুখ লুকিয়েছে। এজন্য আদিত্যের কাছে আসতে সে ভীষণ লজ্জা পাচ্ছিল। কিয়ৎক্ষণ চুপ থেকে আদিত্য মুখ খুলল। মেয়ে মানুষ একটু বেশি বোঝে, এর জলজ্জান্ত প্রমাণ তুমি। আমার কাছে আসতে বলেছে, এর কারণ আমার মাথা ব্যথা করছিল মেসেজ করে দেওয়ার জন্য, আর আমি বুঝেছি তোমার। কিভাবে বুঝলেন? মুখ ফসকে কথা বলে মেধা জিহ্বায় কামড় বসালো। সেটা দেখে আদিত্য হাসতে গিয়েও চেপে গেল, তবে ঠোঁটের কোণে রেগে রইল তার মৃদু হাসি। ফ্ল্যাটে আসার ঘন্টা 2 পরেই তারা পুনরায় বাইরে বের হয়েছিল বেশ কিছুক্ষণ প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে। শপিং মলে গিয়ে আদিত্যকে ব্যস্ত রেখে সে চট করে গিয়েছিল পাশের ফার্মেসিতে। ওকে বের হতে দেখে আদিত্যও বের হয়েছিল, তবে তাকে ফার্মেসিতে ঢুকতে দেখে সেখানেই দাঁড়িয়ে পড়েছিল। দূর থেকে নজর রাখছিল তার প্রতি। যখন দেখলো মেধা আসছে তখন সে মলে ঢুকে এটা ওটা দেখার ভান ধরে। এতে মেধাও ভাবে সে কিছুই টের পায়নি। তবে আদিত্য এই ব্যাপারে কথা বাড়ালো না। মেধার হাত টেনে নিজের মাথায় রাখলো। মেধা চট করে উঠে আদিত্যের পাশে বসে মাথা ম্যাসেজ করতে লাগলো। চুল টেনে দিতে থাকলো। আধা ঘন্টা পর মেধা আদিত্যকে জিজ্ঞেস করলো, ঘুমিয়ে গেছো? না। ব্যথা একটু কমেছে? হুম কফি খাবে? এনে দিব? হুম। তারপর পুনরায় নীরবতা। একটু পর মেধা আদিত্যের কানের কাছে ফিসফিস করে গিয়ে বলল, ভীষণ ভালোবাসি, ভালোবাসার মানুষ। এ কথা কর্ণকুহরে পৌঁছাতে গিয়ে আদিত্যের ঠোঁটে হাসি ফুটল। মেধা নয়ন জুড়িয়ে তা দেখল। তখন আদিত্য তাকে শুইয়ে দিয়ে ওর বাহুডোর বন্ধে করে চট করে মেধার কপালে, নাকে, গালে চুমু এঁকে বলল, ঘুমাও। মেধার কথা বাড়ালো না। প্রিয় মানুষটার বুকে মাথা দিয়ে প্রশান্তির চোখ বুঝে নিল। এই মানুষটাকে ভালো রাখার দায়িত্ব তার, একান্তই তার। মেয়েটির নাম মিষ্টি, নামের মতোই দেখতে সে। তার হাসি দেখে মনে সুখ অনুভব হতো। মনে হতো হাসি খুশি তার জন্যই। তার মন খারাপ দেখলে বুকে ঝড় উঠত, পাগলের ন্যায় ছটফট করতো হৃদয় পার। দূর থেকে আগলেও রাখতো সবসময়। তখনকার দিনগুলো ভালো ছিল। আর যখনই ছুতে গেলে নিজের করে পেতে মরিয়া হয়ে উঠল, তখনই মরিচিকার ন্যায় হারিয়ে গেল। সে সঙ্গে বুঝিয়ে দিল না পাওয়ার বিষাক্ত ব্যথা। অন্ধকার ব্যালকনিতে বসে নিজের কথাই ভাবছিল আমান। মুখে তাচ্ছিল্যের হাসি। মিষ্টি নামের মেয়েটি তার অতীত, যে অতীতকে অতি গোপনে বয়ে বেড়াচ্ছে দীর্ঘ 8 বছর। তার প্রতি রাগ করেই মিষ্টি নিজের প্রাণ ত্যাগ করেছিল। চুপে চুপে বিয়ে করেছিল তারা। আমান তখন অনার্সের ছাত্র। মূলত একে অপরের প্রতি ভালোবাসার প্রমাণ দিতেই বিয়ে অবধি গিয়েছিল। তবে আমান তাকে কখনো খারাপভাবে ছুঁয়ে দেখেনি। মাঝে হাত ধরতো, কপালে চুমু আঁকতো, আর ওর মন খারাপ থাকলে মিষ্টিকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে বসে থাকতো। চুপি চুপি প্রেম তাদের ভালোই চলছিল। একদিন মিষ্টি কল করে জানায় সেদিন তাকে পাত্রপক্ষ নাকি দেখতে আসবে। ব্যাপারটা সেদিন সাধারণভাবেই নিয়েছিল। মাইগ্রেনের অসহ্য ব্যথার কারণে কথা বলতে পারছিল না। মিষ্টিকে চিন্তা করতে নিষেধ করে ওর ফোনটা সাইলেন্ট করে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে গিয়েছিল।
যখন তার ঘুম ভাঙে তখন রাত 10টা, অর্থাৎ সে টানা 8 ঘন্টা ঘুমিয়েছে। তখন তার মনে পড়ে মিষ্টির কথা। ফোন হাতে নিতেই দেখে অনেক কল মেসেজ। সে কল ব্যাক করলে মিষ্টি ধরে না। পরে রাগ ভাঙাবে বলে ফ্রেশ হয়ে আসতেই দেখে তার বন্ধু রতন কল করেছে। সে ফোন কানে ধরতেই যা শোনে তাতে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। তার কানে রতনের বলা কম্পিত কণ্ঠে কথাটা এখনও কানে বাজে, মিষ্টি আর নেই ভাই। দেখতে এসে পাত্রপক্ষ কাবিন করার সিদ্ধান্ত জানায়। বেচারা মিষ্টি কোনোভাবে আটকাতে পারছিল না। পরে ওয়াশরুমে যাওয়ার নাম করে তার রুমের সিলিংয়ের সাথে গলায় দড়ি দেয়। সেই সঙ্গে হারিয়ে যায় তার পবিত্র ভালোবাসা। এই কষ্টও ভুলতে পা বাড়ায় নেশার জগতে। ধীরে ধীরে বাড়তেও থাকে তার চাহিদা। বাবা মা ভাই কারো সম্মানের পরোয়া করে না, নিজে যা ভালো বোঝে তাই করে। পুরনো অতীত স্মৃতিচরণ করে আমান হাসল। ঠিক তখনই তার মস্তিষ্কে খেলে গেল আদিত্যের বলা কথাগুলো। পৃথিবীতে কোনো ভাই এই অভিশাপ হয়তো অন্য কোনো ভাইকে দেয়নি, তবে আজ আমি তোকে দিচ্ছি। তোর জীবনের প্রেম আসুক, কাউকে যেন ভীষণভাবে ভালোবাসতে পারিস, বুঝতে পারিস প্রেমের মর্ম গভীরতা, নিগৃঢ়ভাবে উপলব্ধি করতেও সক্ষম হোস প্রিয় স্থানটা বুকের ঠিক কোন পাশটায়। সেই সঙ্গে বিশুদ্ধ ভালোবাসা মিশে যাক তোর রন্ধ্রে রন্ধ্রে। বুকের বাপাসটায় গেঁথে যাক অতি প্রিয় একটি নাম, যার সামান্য ব্যথাতে তুই কাতরাতে পারিস, ছটফট করতে পারিস, যার চোখের পানি দেখে তোর নিজেকে পাগল পাগল মনে হয়েছে যে কোনো কিছুর বিনিময়ে তার আবদারটা পূরণ করে। তবু সে হাসুক, ভালো থাকুক, তার হাসিতেই তোর সর্বসুখ। ঠিক সেদিনে বুঝবি আমার ঠিক কোথায় আঘাত করেছিস তুই, কতটা কষ্ট যন্ত্রণায় মুহূর্তগুলো কাটিয়েছে আমি। আজকে যেমন এই কষ্ট আমি তার পাচ্ছি, একদিন তুইও তার পাবি। আদিত্যের হয়তো জানা ছিল না তার ভাই এই অনলে দগ্ধ হচ্ছে অনেক আগে থেকে। তবে সেটা সে না কেউকে বুঝতে দিয়েছে আর নিজে নিজে ভুলতে পেরেছে। সে আজও খুব ভালোবাসে মিষ্টিকে, ভীষণ ভালোবাসে। দু চোখ বন্ধ করলে মিষ্টির অশ্রুসিদ্ধ চোখ জোড়া দেখতে পায়। সে যে চোখে নীরব অভিমান ঠাসা। তার জীবনে প্রতিটা ধাপে ধাপে ভুল করেছে সে, আর ভুলের মাসুলও দিচ্ছে এসব ভেবে। সে ব্যালকনির মেঝেতে পা ছড়িয়ে দেয়ালে মাথা ঠেকিয়ে বসল। আজ আকাশে চাঁদ উঠেছে, পূর্ণিমার চাঁদ। আমান চাঁদটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, চাঁদ, আমার ভাইয়াকে বলে দিস তার তো অভিশাপে আমি অনেক আগে থেকে অভিশপ্ত। এবার যেন আমার সঙ্গে কথা বলে। 1 সপ্তাহ পরের ঘটনা। দিনটি শনিবার, ঘড়িতে সময় 8:20। মেঘাচ্ছন্ন অম্বর, বইছে ঝোড়ো বাতাস, মাঝে মাঝে শোনা যাচ্ছে মেঘের গর্জন। মেঘের রূপ দেখে মনে হচ্ছে মুষলধারে বৃষ্টি নামবে, ভাসিয়ে দেবে পুরো শহর। ভোর থেকে বাইরের আবহাওয়া খারাপ, তবু আদিত্য সকালের নাস্তা সেরে রেডি হচ্ছে। তাকে বের হতে হবে, জরুরি মিটিং আছে, উপস্থিত থাকাটা আবশ্যিক। কিন্তু মেধা তাকে যেতে দিতে নারাজ। বারবার বলেও কাজ হলো না দেখে মুখ গোমরা করে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। বাতাসের সঙ্গে উঠছে রাস্তার ধুলোবালি, নড়ছে গাছপালাও, সেই সঙ্গে উঠছে পাশের ছাদে ঝুলতে থাকা কারো বিছানার চাদর। হয়তো গতদিনে কেউ চাদরখানা তুলতে ভুলে গেছে। মেধা সেদিক থেকে দৃষ্টি সরিয়ে ঘাড় ঘুরিয়ে আদিত্যকে এক নজর দেখে নিল। আদিত্য শার্ট খুঁজছে, একের পর এক ড্রেস সরিয়ে শার্ট খুঁজে পাচ্ছে না সে। মেধা দেখেও না দেখার ভান করে দাঁড়িয়ে রইল। খুঁজুক, তাতে তার কি, খুঁজেও দেবে না, যা ইচ্ছে করুক। এদিকে একটা টি শার্ট অথবা শার্ট কিছুই খুঁজে পাচ্ছে না আদিত্য। গতদিনে কতগুলো টি শার্ট, শার্ট, প্যান্ট কিনেছে সে, সঙ্গে মেধার কয়েকটা ড্রেস। মেধার ড্রেসগুলো সুন্দরভাবে ভাঁজ করে তুলে রাখা, তাহলে ওরগুলো কোথায়? আসল কাহিনী বুঝতে পেরে অহেতুক আর না খুঁজে সে মেধাকে ডাকলো। মেধা শুনেও নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আকাশ দেখছে। 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়ছে মাটির বুকে। শুকনো মাটি বৃষ্টির ফোঁটাগুলোকে সাদরে ঠাঁই দিচ্ছে বুকের মাঝে। তখন পুনরায় আদিত্যের বিরক্ত মিশ্রিত ডাক শোনা গেল। সে কথা বলছে না, কিছু বললে জবাবও দিচ্ছে না, এড়িয়ে যাচ্ছে। তার মুখে জোরও হয়েছে এক রাশ চাপা অভিমান। ওর কাণ্ড দেখে আদিত্য মুচকি হাসল, ঘাড় ঘুরিয়ে দেখে নিল অভিমানিনীকে। মেধার মুখ জুড়ে অভিমানী ছড়াছড়ি। আদিত্যের ডাক উপেক্ষা করতে মেধা কানে ইয়ারফোন গুঁজে দিয়েছে। গান বাজছে, অথচ তার মনে পড়ে আছে রুমে থাকা নিষ্ঠুর মানবের কাছে, যাকে সে কিছুক্ষণ আগে কত সুন্দর করে জড়িয়ে ধরে বলেছে, না গেলে হয় না, একা একা ভালো লাগবে না আমার। যেতেই হবে, কাজ আছে।
একথা বলেই সে শার্ট খুঁজতে শুরু করেছে, কিন্তু মেধা নাস্তার টেবিলে যখনই শুনেছে আদিত্য বাইরে যাবে তখনই সে চট করে তার সব জামা কাপড় ওয়াশরুমের বাথটবে চুবিয়ে এসেছে। নে এবার যা, বেশি করে যা, কি সুন্দর করে বলল, দামই দিল না। এবার দেখ কেমন লাগে, বউ হয়েছে এমনি এমনি ছেড়ে দেবে নাকি? তাছাড়া শাশুড়ি বলে দিয়েছে সব সময় অধিকার খাটাতে, তাকে বুঝিয়ে দিতে সে এখন বিবাহিত। এই কথা ভেবে অভিনয় ছেড়ে সে রুমে চলে গেল। আদিত্য শার্টের কথা জিজ্ঞাসা করতে সে ওয়াশরুম দেখিয়ে দিল। তারপর বিছানায় টান টান হয়ে শুয়ে পাশ বালিশ বুকে জড়িয়ে বলল, দারুণ ওয়েদার, একটু ঘুমাই। তার এই কাণ্ডে আদিত্য দীর্ঘশ্বাস ছাড়ল। কাকে কী বলবে তার বোধগম্য হলো না, তাই অফিসে জানিয়ে দিল মিটিং ক্যান্সেল। তারপর এগিয়ে গিয়ে মেধার শরীর ও সমস্ত ভর ছেড়ে চোখ জোড়া বন্ধ করে বলল, দারুণ ওয়েদার, একটু ঘুমাই। আরে আরে, এইভাবে কেন? সুন্দরভাবে ঘুমাও। হুম, আমাকে যেতে না দেওয়ার শাস্তি। উফ, সরো আদিত্য, লাগছে আমার। আর এত ওজন কেন তোমার? আমার ওজন ঠিকঠাকই আছে, ঘুমাও। এভাবে? মেধা তার কথা সম্পূর্ণ করার আগেই তার ঠোঁট আদিত্যের দখলে। কিল খামচি দিয়েও তার থেকে কোনোভাবে নিস্তার মেলে না। একটা সময় নিজে থেকেই শান্ত হয়ে যায়, অনুভব করতে থাকে প্রিয় মানুষটার স্পর্শগুলো। সেদিন সারাদিনই বৃষ্টি নামলো, সঙ্গে মেঘের গর্জন, রাস্তাঘাটেরও স্যাঁতস্যাঁতে অবস্থা। তাই আদিত্য আর বের হলো না। এই সুযোগে তাকে নাস্তানুবাদ করে ছাড়লো মেধা। বিকালের দিকে বৃষ্টি কমলো, আকাশও পরিষ্কার হলো। মেধা এবার জেদ ধরলো মামনির সঙ্গে দেখা করতে যাবে। আদিত্য অন্য কোথাও যাওয়ার কথা বললেও শুনলো না। একটা সময় জেদ করলো, কান্না করে চোখের পানি নাকের পানি এক করলো। তখন আমান কল করলো মেধাকে। মেধা কাঁদতে কাঁদতে কলটা রিসিভ করে স্পিকার অন করে টিস্যু দিয়ে নাক মুছছে। সে টিস্যু ছুঁড়ে মারছে আদিত্যের দিকে। আমানের কল দেখে আদিত্য ল্যাপটপ নিয়ে সোফায় বসেছে। তখন আমান মেধার কান্না করার কারণ জেনে বলল, তোর হিরোর ওপর চাপ সৃষ্টি করে বাসায় ফিরে আয়। যদি আসিস তবে তোকে স্বর্ণের রিং গিফট করব। আমাদের প্ল্যান ভাইয়া ধরে ফেলেনি তো? আমি ভাইয়াকে খুব ভালোবাসি। ছোটবেলার মতো কথা না বলে শান্তি পাচ্ছি না। প্লিজ বোন, তোরা ফিরে আয়। তোদের ছাড়া বাসায় থাকতে পারছি না আমি, আমার দম বন্ধ হয়ে আসছে। ভাইয়াকে বোঝা, আমি আর এমন ভুল কখনো করবো না। আমি রিহাবে চলে যাব, যতদিন নেশা পুরোপুরি কাটছে না তোদের সামনে দাঁড়াবো না। আদিত্য এই কথা শুনে দৃষ্টি তুলে তাকালো মেধার দিকে। মেধা জোরপূর্বক দাঁত কপাটি বের করে হাসল। ওর হাসি দেখে আদিত্যর আর কিছু বুঝতে বাকি নেই। সে উঠে রুম থেকে বেরিয়ে গেল। সেটা দেখে মেধা করুণ দৃষ্টিতে তাকালো। এই আমানও না একটা গাধা, কখন কি বলতে হয় তাও জানে না। ধরা খেয়েও আমানকে জানালো না, বরং স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলো, ভাইয়া, মামুনি কেমন আছে? ভালোই আছে। তোর মনমরা হয়ে থাকে, কিছু জিজ্ঞাসা করলে বলে, নয়তো চুপ থাকে। ও, ভাইয়া কি এখনো রেখে আছে আমার উপর? বলো। এভাবে হবে না। তুমি সরাসরি আদিত্যর মুখোমুখি হও, কথা বলো। হয়তো মুখ ফিরিয়ে দিবে, মারতেও পারে, তবুও মুখোমুখি হও। এভাবে সমাধান হবে না। ভুল যখন করেছো, সমাধান তোমাকেই খুঁজতে হবে। জীবন সুন্দর, এই সুন্দর জীবনে এভাবে নষ্ট করো না ভাইয়া। বুঝে না বুঝে দোষ করে ফেলেছো, এখন শিকার হলে ছোট হয়ে যাবে না তুমি। আদিত্য কেমন তুমি তো জানো, তোমাকে ঠিক কতটা ভালোবাসে তাও জানো। আমি আর কিচ্ছু বলবো না, এবার যা করার তুমিই করো। আমান পুরো কথা মন দিয়ে শুনে কল কাটলো। মেধা নীরবে দীর্ঘশ্বাস ফেলে উঠে আদিত্যের কাছে গেল। আদিত্য বাইরে যাচ্ছে, তৈরি হচ্ছে, পরনে ব্ল্যাক টি শার্ট ও জিন্স, পরিপাটি বেশভূষা। তাকে দেখে মেধাও ঝটপট তৈরি হয়ে আদিত্যের পিছু বেরিয়ে গাড়িতে উঠে বসলো। আদিত্য কিছু বলল না, বরং নিজেই সিট বেল্ট বেঁধে দিল। আদিত্য মেধাকে নিয়ে একটা কফি শপে বসলো। কিছুক্ষণ পরেই আদিত্যের বন্ধুরা আসলে জম্পেশ আড্ডার সঙ্গে খাওয়া দাওয়াও হলো। এরপর শপিং মলে গিয়ে আরও কয়েকটা শার্ট কিনে অফিসের দিকে গেল। অফিস বন্ধ হয়ে গেছে, স্টাফরাও চলে গেছে, শুধু ম্যানেজার আছে। তাদের দেখে ম্যানেজার ছুটে এলেন। আদিত্য নিজের কেবিনে ঢুকে জরুরি ফাইল দেখতে থাকলো, আর মেধা তার কেবিনে নজর বোলাতে লাগলো। তবে তার খুব পছন্দ হলো আদিত্যের একটা ফটো ফ্রেম। ড্যাশিং লুকে আদিত্য দাঁড়িয়ে আছে, বেশ লাগছে দেখতে। যাকে বলে প্রথম দেখাতে যে কারো নজর কাড়বে। তা দেখে ভ্রু কুঁচকে ফেলল মেধা। এই ছবি এখানে রাখবে না সে, হিংসা হচ্ছে ওর। আদিত্য কী সব আলোচনা করছে ম্যানেজারের সঙ্গে, সে সবে কান না দিয়ে পুরো অফিস ঘুরে দেখল।
তারপর কাজ সেরে ওরা বেরিয়ে গেল বাসার উদ্দেশ্যে। কিন্তু জ্যামে পড়ে গাড়ি আটকে গেল ঘন্টার পর ঘন্টা। সামনে এগোতেই হঠাৎ আদিত্যের বাবার সঙ্গে দেখা হয়ে গেল। দুটো গাড়ির পাশাপাশি। উনি ছেলের মুখের দিকেই তাকিয়েছিলেন। খুব কষ্টে অশ্রু লুকিয়ে মুখ ফিরিয়ে নিলেন। ছেলে যদি পর করে দিতে পারে, উনি কেন পারবে না? মেধা ওনাকে দেখে কথা বলে যেতে চাইলে আদিত্য তার মুখপানে তাকিয়ে রইল। না বারণ করলো আর না যেতে বলল। আদিত্যর বাবাই তখন বললেন ওনার ফিরতে আরও লেট হবে, উনি অন্য কোথাও যাচ্ছেন। এ কথা শুনে মেধা মলিন হাসলো। যা বোঝার বুঝতে পেরেছে, হয়তো সে আর পারবে না সবাইকে এক করতে। সম্পর্কের তারগুলো ছিন্ন হয়ে যাচ্ছে, দূরত্বও বাড়ছে। এভাবে চলতে থাকলে কেউ ভালো থাকবে না, কেউ না। এসব ভেবে সে কিছু বলতে গেলে আদিত্য বলল, আগামী পরশুদিন দেশ ছাড়ছি আমি। এখনই তুমি তোমার মামুনের কাছে চলে যাও। এত প্ল্যান, এত অভিনয় করতে হবে না তোমাদের। সত্যি বলতে কি জানো, আমার সঙ্গের চেয়ে বাকিদের সঙ্গই তোমার বেশি প্রয়োজন। তুমি আগেও বুঝতে না আমায়, আর এখনও বোঝো না। থাক সেসব কথা। যেখানে থাকো খুব ভালো থাকো, আর মাস শেষে তোমার অ্যাকাউন্টে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট পৌঁছে যাবে। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। হওয়াটা কি স্বাভাবিক নয়? তখন আমন ভাই, হুম, আর একটা কথা শুনতে চাচ্ছি না আমি। আমার আপনজন আমাকে যেসব আঘাত দিয়েছে, আমরণ ভুলতে পারবো না আমি। প্রতিটা মানুষের ধৈর্য বলে কিছু একটা আছে। এই যেমন ধরো, তোমার কথাই বলি, তোমাকে ভালোবাসি বলে তুমিও কম ফায়দা উঠাওনি। তোমার জন্য আমানের গায়ে হাত তুলেছে, বাসা থেকে বেরিয়ে এসেছে, যাতে তাকে একটু হলেও কিছু অনুভব করাতে পারে। সে ভুল করেছে। কখনো কখনো ভুলের মাসুল ভয়ঙ্কর হতে পারে। অথচ তুমি ওর সঙ্গে একই আমাকে বোকা বানাতে চেয়েছ। বুদ্ধি কি একা তোমার আছে, আমার নেই? তুমি ছোট, বয়স কম। ঠিক এই একটা কথায় প্রেক্ষিতে আর কতবার ছাড় দিব বলো? আমাদের সম্পর্কের শুরু থেকে আমার সঙ্গে কি করেছো একটাবার ভাবো তো। তুমি আমার, তাই এই আমিটার তোমার জন্য পাগল। এই কথা কিন্তু তুমিও জানো। বাবা মাকে ছাড়া থাকছে, আমার মা আমাকে ছাড়া মুখে ভাত ধরে না। সেই মায়ের সঙ্গে এক সপ্তাহ হলো কথা বলিনি। কেন জানো? এমন না আমাদের জন্য, এর বিশেষ এক কারণ আছে। ওনাদের জন্য আমার আজকে ভুল পথে। আমি জানতাম আমার আর মিষ্টির কথা, তাদের বিয়ের কথা আমার অজানা ছিল না। কিন্তু আমার মামা মিষ্টির পরিবারকে পছন্দ করেনি, এজন্য খুব চাপ দিচ্ছিল বিয়ে দিয়ে দেওয়ার জন্য। মিষ্টির পরিবার ঠিক তাইও করেছিল, কিন্তু মানতে পারেনি। সে সুইসাইড করেছে। মিষ্টি মারা যাওয়ার পর আমার নেশার জগতে ডুবতে থাকে। আমার বাবা তখনও লাগাম টেনে ধরলে আর আমার এমনটা হতো না। তোমার মামুনি ভালোবাসার টানা ছেলেকে রিহাবে রাখতে পারেন না। এত করে বুঝেও কাজ হয় না, যার জন্য দিনের পর দিন আমাদের এত অধপতন। সকলে বলল না, সোনতপ্ত এমন ভুল কখনো করবে না। সামনে তাকিয়ে দেখো, তোমার আমান ভাই নেশায় বুধ হয়ে পড়ে আছে। মেধা তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে দেখে অদূরে থাকা বাগানে বেশ কয়েকজন ছেলে দুই পা মেলে শুয়ে আছে। তাদের মধ্যে আমানও আছে। ছোট ভাইয়ের অবস্থা দেখে আদিত্য মলিন হাসলো। কিছু বলার নেই তার। তারপর আদিত্য গাড়ির স্পিড বাড়িয়ে চলে এলো সেখান থেকে। মেধা নীরবে অশ্রু ঝরাচ্ছে। তখন আদিত্যই বলল, বাসা ছেড়েছে কারণ আমার বাবা মায়ের ভাষ্যমতে আমি আমাকে হিংসা করি। ওনারা আমানের নামে অফিস সহ আর দুটো ফ্ল্যাট লিখে দিয়েছে। আমাকে দিয়েছে, আর আমি নিজেও কিছু করেছি। একদিন আমার নেশা করে খুব অশান্তি করছিল বাসায়। বাবাকে রেগে ধাক্কা দিয়েছিল। সেদিন আমনকে খুব মেরেছিলাম আমি। তখন মা বলে আমি আমনকে হিংসা করি, সুযোগ পেয়ে নাকি এভাবে মেরেছে। যেদিন বাসা ছাড়লাম সেদিন আমার ভাগ্যের সবকিছু তাকে দিয়ে এসেছি আমি। শুধু এটা বোঝাতে আমার ভাইকে আমি হিংসা করি না, আমিও তার ভালো চাই। কিন্তু কথা হচ্ছে, তোমরা কেউ আমাকে বুঝো না, কেউ না। এসব কথা শুনে মেধা কোনো কথাই বলতে পারল না। তার শব্দভাণ্ডার যেন শূন্য। বেশ কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে রইল আদিত্যের মুখপানে। আদিত্যের মুখভঙ্গি স্বাভাবিক, যেন খুব সাধারণ কথা বলে চলেছে সে। মেধা আর নিশ্চুপ থাকতে পারল না। ঢোক গিলে প্রশ্ন ছুড়বার আগে আদিত্য বলল, আমার মনে হচ্ছে আমার একা থাকা প্রয়োজন। সম্পর্কের বন্ধনগুলো আমাকে বড্ড পীড়া দিচ্ছে। তুমি চলে গেলে আমি বেঁচে থাকবো কি করে? পৃথিবীর বুকে অন্যান্য বিধবারা যেভাবে বাঁচে। এ কথা কর্ণকুহরে পৌঁছাতেই মেধা অশ্রুসিদ্ধ নেত্রে তাকিয়ে রইল। মুখে রা শব্দ নেই। এই প্রথম আদিত্য এত কঠিন কথা শোনালো, যে কথা সে কল্পনাতেও আনে না। আচ্ছা, বিধবার কথা বলতে কি তার বিবেকে বাঁচল না? যতগুলো অভিযোগ আছে জানাতে পারতো, দুই চার থাপ্পড় মেরে ওর ভুল ধরিয়ে দিতে পারতো। তাই বলে এ কথা বলবে?
একবার ভাবলো না সে কষ্ট পাবে কি না। আদিত্য সামনে দৃষ্টি রেখে গাড়ি ড্রাইভ করছে। সে পূর্বের মতোই স্বাভাবিক নিশ্চল। মেধা দৃষ্টি তুলে জবাবে কিছু বলতে পারল না। ওর নির্বোধ কান্না গলায় দলা পাকিয়ে কিছু উচ্চারণ করতেই দিল না, শুধু অঝরে ঝরে গেল অশ্রুধারা। কিয়ৎকাল সেভাবেই থম মেরে বসে রইল সে। তারপর আদুরে বিড়াল ছানার মতো আদিত্যের দিকে সরে এসে বাহুতে মাথা ঠাকালো। পরক্ষণে শব্দ করে কেঁদে উঠল। এ কান্না হৃদয় পোড়া কান্না। আদিত্যের বাহুতে মুখ গুজে শব্দ করে ফুপিয়ে কাঁদছে সে। মেধাকে এভাবে কাঁদতে দেখে তখন আদিত্য বলল, বিধবা হওয়ার কথা বলেছি, হওনি তো এখনো? তার আগে এত কান্নাকাটি? মেধা নিশ্চুপ, সে কান্নাতে ব্যস্ত। আদিত্য তখন মোড় পেরিয়ে তাদের বাসার সামনে গাড়ি দাঁড় করিয়ে বলল, এসে গেছি, যাও তোমার মামুনের কাছে, ভালো থেকো। এ কথা বলে আদিত্য তাকে ছেড়ে দিলেও মেধা ছাড়ল না, বরং আরও শক্ত করে খামচে ধরল আদিত্যের বুকের শার্ট। বারবার মাথা নাড়িয়ে বোঝাতে লাগলো সে যাবে না, কিছুতেই না। তবে কান্নার চোটে মুখ দিয়ে কথা বের হলো না। আদিত্য বাসার দিকে একবার তাকিয়ে মেধাকে বলল, যেখানে তুমি ভালো থাকবে সেখানে রেখে যাচ্ছে। তোমার তো আমাকে বাদে সবাইকে প্রয়োজন। না, আমার তোমাকেই লাগবে, শুধু তোমাকে। প্রমিস, আমি আর এমন করব না। এবার মতো মাফ করে দাও। বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, মরেই যাব। তুমি ছাড়া আমার পুরো পৃথিবী অন্ধকার। ও আচ্ছা, সত্যি বলছি, আমি ভালো বউ হয়ে দেখাবো, তোমার যোগ্য হয়ে উঠবো। প্লিজ আমাকে রেখে যেও না। লোক দেখানোর কাছে সার্থকতা নেই। আদিত্য, আর একবার সুযোগ দাও। সত্যি, তোমাকে ছাড়া আমি শূন্য। বাবা মায়ের পর তুমি আর মামুনি আমার ছায়া। এখন তুমি যদি ছেড়ে যাও, আমি একেবারে শেষ হয়ে যাব, মরেই যাব। আগে মনে ছিল না? আদিত্য জোর করে তার বুক থেকে মেধার মুখ তুলে চোখে চোখ রাখল। মেধার চোখ অশ্রু জলে টইটম্বুর। তারপর শান্তভাবে বলতে থাকলো, প্রিয়জনের মূল্য বুঝতে হলেও দূরত্বের প্রয়োজন। প্রিয়কর অনুপস্থিতি যদি তোমাকে ভীষণভাবে পোড়ায়, বুকে দহন সৃষ্টি করে, তাহলে বুঝবে তুমি ভালোবাসতে শিখেছ। তোমার হৃদয় অন্য কারো দখলে। শোনো, ভালো লাগা আর ভালোবাসা এক নয়। তুমি বোধহয় ভালো লাগাতে আটকে আছো। ভালো লাগা ক্ষণিকের, যেটা অস্থায়ী। যদিও বিয়ের পরে এসব কথা মোটেই শোভনীয় নয়, কিন্তু বর্তমানে আমার মনে হচ্ছে আমাদের আরও সময় নেওয়া উচিত ছিল। এ কথা কেন বলছি জানো? কারণ তুমি তোমার অনুভূতি নিয়ে নিজের সন্দিহান। নিজের মন কি চায় তুমি এখনো জানো না, বোঝো না প্রিয় মানুষটাকে। এমনকি তার চাওয়া পাওয়ার দাম নেই তোমার কাছে। তার প্রতি তোমার অনুভূতিটাও নিষ্প্রাণ। আমি তোমাকে সত্যি ভালোবাসি আদিত্য। এজন্য আমার মূল্য এত ঠুনকো, তাই না? এত কিছু জানি না, জানতেও চাই না। আমি তোমাকে কোথাও যেতে দিচ্ছি না, মানে দিচ্ছি না। এবারও যদি যাও, আমি সুইসাইড করব, পাক্কা প্রমিস। আবেগ দিয়ে জীবন চলবে না মেধা। আর সবকিছুতে রাগ জেদকে প্রশ্রয় দিতে নেই। কারণ আবেগ আজ আছে, কাল নেই। সময় তোমাকে আবেগের রূপ দেখিয়ে দেবে। এটা তুমি সময় নিয়ে ভাবো, তোমার মন কুঠুরিতে আমার অবস্থান ঠিক কোথায়। বাসায় চলো। এসেছি তো, ভেতরে চাও তুমি? না, আমি আমার সংসারে ফিরতে চাই। সংসার তোমার সঙ্গে করতে চেয়েছিলাম, ভাগ্যে নেই, বাদ দাও। তোমার সংসার সাজাতে হলে বিশ্বাস, দায়িত্বশীলতা আর ভালোবাসার প্রয়োজন। যেখানে আমাদের সম্পর্কে এসবের স্থান নেই, সেখানে সুখী সংসারের কথা ভাবাও বোকামি। এভাবে কথা বলছো কেন তুমি? ও, এখন আর আমাকে ভালো লাগছে না, তাই না? তোমাকে বুঝতে হবে, আর বোঝাতে আমি এবার ক্লান্ত। আমার অনুভূতি অনুভব করতে পারলে এ কথা বলতে পারতে না। মেধা দৃষ্টি নত করে আদিত্যের বাহুতে মাথা ঠাকালো। এতবার বলেও তাকে নামানো গেল না। জোরপূর্বক নামানোর ইচ্ছেও আদিত্যের নেই। তাছাড়া ব্যালকনিতে ওর বাবা মা হাসি মুখে দাঁড়িয়ে আছেন। হয়তো ভেবেছেন তারা ফিরে এসেছে। বাবা মায়ের প্রতি আদিত্যের অনেক অভিমান জমেছে, অনেক। সে বাসা ছেড়ে যাওয়ার সময় তার মা একবার নিষেধ করতে পারত, প্রয়োজনে মেরে হলেও তাকে আটকাতে পারতেন, কিন্তু তা করেননি। উনি তো এটাও জানতেন আদিত্য ওনাকে ছাড়া থাকতে পারে না। ছোট থেকেই সে খুব মা ভক্ত। বাইরে খাবারে তার পেটও ভরে না, যতক্ষণ না মায়ের হাতের রান্নায় পেট পড়ে। অথচ ওর মা তার অভিমান তো বুঝলো না, বরং উনিও অভিমান করে চুপ থাকলেন। বড় হয়ে গেছে বলে কি শাসন করতে পারতেন না? মনে মনে এইসব ভেবে গাড়ি স্টার্ট করে সেখান থেকে চলে এলো তারা। ওদেরকে যেতে দেখে সীমা বেগম আঁচলে চোখ মুছে ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন, আমার ছেলে মেয়েরা কত বড় হয়ে গেছে, তাই না? আমার আদিত্যটা হয়তো ভুলেই গেছে আজ তার মায়ের জন্মদিন। প্রতি বছরের মতো এবারও আমার 3 ছেলে মেয়ের জন্য উপহার কিনে এনেছি।
সেই সঙ্গে অপেক্ষা করছি তারা এসে কখন বলবে, আম্মু আমরা তোমাকে ভীষণ ভালোবাসি। এবার বোধহয় কেউ আসবে না আমার কাছে, মূল্যহীন হয়ে গেছি কি না? সহধর্মিনীর কথা শুনে আদিত্যের বাবা এবার মুখ খুললেন। সেদিন আদিত্যকে না নিজে আটকালে আর না আমাকে আটকাতে দিলে, এটা কি ঠিক হয়েছে? আমাদের ছেলেটা এখন বড় হয়েছে সীমা, তার নিজস্ব সুখ দুঃখ মান অভিমান আছে। আর আমান যা করেছে রাগ করা কি স্বাভাবিক নয়? তাছাড়া আমাদের কি উচিত ছিল না আদিত্যকে যেভাবেই হোক আটকানো? আমরা তো জানতাম রাগের বশে যাচ্ছে সে, সেদিন আটকালে এই ঘটনা এতদূর অবধি গড়াতো না। মেধার বয়স কম, বুদ্ধি বা কতটুকু বলো? তারা আলাদা হয়েছে এক পক্ষে ভালোই হয়েছে। দুজন একসঙ্গে থাকবে, একে অপরকে বুঝতে শিখবে, একে অন্যের চাওয়াকে গুরুত্ব দিবে। আর সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে বোঝাপড়াটা খুব গুরুত্বপূর্ণ, কারণ একটা সম্পর্কের খুঁটিই হচ্ছে বোঝাপড়া। এই সুযোগে ওদের সম্পর্কের ভিতটা আরও মজবুত হোক। ভেবেচিন্তে যখন এই সিদ্ধান্ত নিয়েছো তাহলে এখন কষ্ট পাচ্ছ যে? জবাবে সীমা বেগম শুধু হাসলেন। এই উত্তরটা ওনার জানা নেই। তারপর ওনারা নীরবে অশ্রু ঝরিয়ে রুমে চলে গেলেন। সেদিন রাতে আমান বাসাতেই ফিরল না, কিন্তু আদিত্যের মাঝরাত থেকে ভীষণ জ্বর এলো। জ্বর কমছে না দেখে মেধা দিশেহারা হয়ে ব্যাকুল হয়ে কাঁদতে কাঁদতে সীমা বেগমকে কল করলো। সীমা বেগম তখন অপেক্ষায় ছিলেন ওনার ছেলে মেয়েদের। ওনার মন বলছিল কেউ উইশ করুক বা না করুক, আদিত্য ওনাকে যেভাবেই হোক উইশ করবেই করবে। মাঝরাতে যখন ফোনের রিংটন বেজে উঠল তখন ওনার মুখে হাসি ফুটে উঠল। মেধার নাম্বার দেখেই হাসি দীর্ঘ হলো, কিন্তু কল রিসিভ করতেই শুনতে পেল মেধার কান্নার শব্দ। খানিকক্ষণে ওনার হাসি মিলিয়ে বুকটা কেঁপে উঠল। তখন মেধা জানালো আদিত্যের জ্বরের কথা। উনি কথা শুনেই চট করে আদিত্যের বাবাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন। যথাসময়ে তারা আদিত্যের ফ্ল্যাটে পৌঁছালেন একজন মাঝবয়সী ডাক্তারকে নিয়ে। ডাক্তার বলার আগেই সীমা বেগম বালতি ভর্তি পানি এনে মাথায় ঢালতে থাকলেন। বারবার ডাকতে থাকলেন ছেলের নাম ধরে। সহজে আদিত্যের জ্বর আসে না, আর আসলে ভীষণভাবে ভুগতে হয়। মায়ের ডাক শুনে আদিত্য অনেক কষ্টে একবার তাকিয়ে দেখল। মাকে দেখে শুকনো ঠোঁটে কিঞ্চিত হাসির রেখা দেখা দিল, সেই সঙ্গে চোখ ফেটে গড়িয়ে গেল অশ্রুকণা। সীমা বেগম নিজে মুছে দিলেন সেই নোনা জল। উনি বুঝতেও পারলেন ছেলের কষ্টটা। তখন আদিত্য মায়ের হাতটা বুকে চেপে ধরে বিড়বিড় করে বলল, আমি তোমাকে ভীষণ ভালোবাসি মা, ভীষণ ভালোবাসি। প্রতি বছরের মতো এবারও চাইছে আল্লাহ আমার আয়ুটুকু তোমাকে দিক, আর তুমি আমাদের সবার মা হয়ে দীর্ঘদিন বেঁচে থাকো। ছেলের মুখে কথা শুনে সীমা বেগম নীরবে অশ্রু ঝরাতে লাগলেন। না, এখন নিজেকে আবেগে ভাসানোর সময় নয়, আগে ছেলের জ্বর কমানোর ব্যবস্থা করতে হবে। এত জ্বর, কথা ভেবে উনি ডাক্তারের দিকে তাকালেন। ডাক্তার জ্বর মেপে আদিত্যকে ইঞ্জেকশন পুশ করছে। মেধা আদিত্যের বাবার পাশে দাঁড়িয়ে ছলো ছলো নেত্রে তাকিয়ে আছে। হিঁচকে তুলে কেঁদে একাকার অবস্থা। সীমা বেগম সেদিকে পানে এক নজর তাকিয়ে মেধাকে কাছে ডাকলেন। পানি ভর্তি মগ তার দিকে এগিয়ে দিয়ে উনি গেলেন কিছু রান্না করতে। সামান্য কিছু খেয়ে ওষুধ খেতে হবে। আর জ্বর এলে আদিত্য খাবার নিয়ে খুব ঝামেলা করে, নানান অজুহাত দেখায়। এমনিতেই জ্বর, তার উপর খাওয়া দাওয়ারও বেহাল দশা। এইসব ভাবতে ভাবতে উনি নুডলস রান্নার প্রস্তুতি নিতে লাগলেন। একটু পর ডাক্তার ওষুধ লিখে ভিজিট নিয়ে বিদায় নিলেন, আর বারবার বলে গেলেন পেশেন্টের খেয়াল রাখতে। যদিও জ্বর আর বাড়ার কথা না, তারপরেও মেধা কাঁদছে আর আদিত্যের মাথায় পানি ঢালছে। মেধাকে খেয়াল রাখতে বলে আদিত্যের বাবা ছুটলেন ওষুধ আনতে। রুম ফাঁকা দেখে সে আদিত্যের কপালে ঠোঁট ছুঁয়ে ফুপিয়ে কেঁদে উঠল। তখন আদিত্য বলল, জ্বর এসছে, মারাতে চাইনি, কান্নাকাটি বন্ধ করো। জ্বর এসেছে তাও এভাবে কথা বলবে? আর মরা টরার কথা কি না বললেই নয়? কেন বলবো না? সুস্থ থাকলে ভালোই তো বাসো না, একটুও কাছে আসতে চাও না। এখন অসুস্থ, এর জন্য কাছে বসে ফ্যাচ ফ্যাচ করে কাঁদছ। তাহলে কি করব? কিছু করতে হবে না, পাশে এসে ঘুমাও। মেধা কথার জবাব দিল না, আপন মনে পানি ঢালতে থাকলো আদিত্যের মাথায়। তখন সীমা বেগম মেধার নাম ধরে ডাকলেন। মেধা চট করে উঠে দৌড়ে গেল রান্নাঘরের দিকে। সীমা বেগম তাকে দেখে বললেন তোয়ালে ভিজিয়ে আদিত্যের শরীরটা মুছে দিতে। কথা শুনে মেধা বলল, পারবো না, তোমার ছেলে তুমিই নাও। আমার ছেলে আর তোর কে? পারবি না মানে? এ আবার কেমন কথা? যখন থেকে জ্বর এসেছে বারবার বলেও আমি জ্বর পট্টি দিতেই পারিনি। তার একই কথা, মাথায় পানিও ঢালবে না, ওষুধও খাবে না।
স্বামী মানে একান্ত নিজের ব্যক্তিগত মানুষ, তার উপরে জোর খাটানোর অধিকার তো আছে। সে যদি তোকে একটা ধমক দেয়, তুই 2টা ধমক দিবি। বোঝা গেল? এবার যা। তুমি যাও, আমি রান্না করছি। সত্যি যাবি না? না। যেতে হবে না তোকে। আমি আমার ছেলের আবার বিয়ে দিব, বাধ্য একটা মেয়েকে বউ করে আনবো। একদিকে ছেলের অত্যাচার, অন্যদিকে মায়ের। আমার হয়েছে যত জ্বালা, আর ভাল লাগে না। আমি চলে যাব যেদিকে দু চোখ যায়। এ কথা বলতে বলতে মেধা পুনরায় রুমে ফিরে গেল। দরজা আটকে আদিত্যের কাছে গিয়ে টি শার্ট খুলতে উদ্যত হতেই আদিত্য বাধা দিল। মেধা আদিত্যের গাল চেপে ধরে রাগী স্বরে বলল, মেয়ে মানুষের মতো ঢং করা বাদ দেন। এখন নিশ্চয়ই এটা বলবেন না আমার সামনে টি শার্ট খুলতে লজ্জা লাগছে। শীত লাগছে রে বাবা। আমি তোমার বাবা? একটা বাবা দিয়ে তোমার হচ্ছে না? তুমি বউকে বাবা ডাকতে শুরু করে দিলে। আদিত্য এবার বিরক্ত হয়ে তার দিকে তাকিয়ে রইল। মাথা ব্যথায় কাহিল সে। এরই মধ্যে এই মেয়েটা ভীষণ জ্বালাচ্ছে। আদিত্য বিরক্ত হয়ে উঠে বসে টি শার্ট খুলে ফেলল। মেধা তোয়ালে ভিজিয়ে শরীর মুছে দিয়ে মাথাও ভালো করে মুছে দিল। অতঃপর আদিত্যকে শুতে বলে তোয়ালে মেলে দিয়ে দরজা খুলে আদিত্যের কপাল টিপে দিতে থাকলো। তখন সীমা বেগম নুডলস আর 1 কাপ চা করে আনলো। আদিত্যকে খেতে বলে মেধাকেও তুলে দিলেন 1 বাটি নুডলস। আদিত্য খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়ল। তখন সীমা বেগম ভালো মন্দ বেশ কয়েকটা কথা বললেন তাদের দুজনকে। ছেলের মাথায় হাত বুলিয়ে মান অভিমানের পালাও ভাঙলেন। চারিদিকে তখন ফজরের আজান হচ্ছে। তারপর মেধাকে আদিত্যের দিকে খেয়াল রাখতে বলে ওনারা বাসায় চলে গেলেন। আমানের খোঁজ নেই, তার উপর এত বড় বাসা ফাঁকা, না জানি কখন কোন বিপদ ঘটে যায়। ওনারা চলে যেতেই মেধা আদিত্যের বুকে মাথা রেখে শুয়ে পড়ল। আদিত্য জড়িয়ে ধরে নেত্রজোড়া বুঝে নিল। এখন ভালো লাগছে মনে হচ্ছে। জীবন সুন্দর, ভালোবাসা সুন্দর। সেদিনের পর থেকে সত্যি সত্যি মেধার মধ্যে পরিবর্তন দেখা গেল। আদিত্যের প্রতিটা ব্যাপারে সে এখন ভীষণ সিরিয়াস। এখন রোজ সকালে কাজের মেয়ের সাহায্যে নাস্তা বানিয়ে খেয়ে দুজন একসঙ্গে বাসা থেকে বের হয়। আদিত্য তাকে কলেজে নামিয়ে দিয়ে অফিসে চলে যায়। মেধা কলেজ শেষ করে কখনো বাসায় ফেরে, কখনো আদিত্যকে চমকে দিতে অফিসে চলে যায়, আবার কখনো সীমা বেগমকে জ্বালাতে সেখানে উপস্থিত হয়। এক কথায় পড়াশোনা, স্বামী, সংসার, শ্বশুর শাশুড়ি নিয়ে ভালোই দিনকাল কাটছিল। এরই মধ্যে অবাক করা একটা ব্যাপার ঘটেছে। সেদিন রাতের পর এত খুঁজেও আমানের খোঁজ পাওয়া যাচ্ছিল না। দিন যায়, মাস যায়, তবু সে ফেরে না। ছেলের অপেক্ষায় সীমা বেগম খুব কাঁদেন, দোয়া করেন। ছোট্ট ভাই নিখোঁজ, বাসা ফাঁকা, মাও সবসময় কেঁদে দেখে আদিত্য বাসায় ফিরে এলো। ওর ফ্ল্যাট ভাড়া দিয়ে দিল। আমানের নিখোঁজের যখন 6 মাস 8 দিন পার হলো, তখন খবর এলো আমান বেঁচে আছে, আর সে স্বেচ্ছায় রিহ্যাবে গেছে, বর্তমানে সেখানেই আছে। লড়াই করছে নেশা থেকে মুক্ত হতে, প্রিয় মানুষদের সঙ্গে সুস্থভাবে বেঁচে থাকতে। এ কথা শুনে সবাই অশ্রু ঝরালো, ভীষণ খুশি হলো। তারপর সবাই দেখা করতে 6 মাসে আমানের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। স্বাস্থ্যের উন্নতি হয়েছে, চেহারাতে সুখ সুখ ভাব ফুটে উঠেছে। সবার সঙ্গে কথা বলে আমানের দৃষ্টি পড়ল আদিত্যের দিকে। আদিত্য তার দিকেই তাকিয়ে আছে। আমান দৃষ্টি নত করে মাথা নুইয়ে ফেলল। অশ্রু ঝরে যেতে লাগলো তার 2 চোখ বেয়ে। অপরাধ বোধ তাকে কুড়ে কুড়ে খায় প্রতিনিয়ত। আমানের মন পড়তে পেরে আদিত্য বলল, কথা বলবি না আমার সাথে? এ কথা কর্ণকুহরে পৌঁছাতেই আমার দৃষ্টি তুলে তাকালো। ওর চোখ অশ্রুতে টইটম্বুর, ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর বৃথা চেষ্টা চালাচ্ছে। আদিত্য তখন মুখ ভর্তি হাসি আমানের সঙ্গে কথা বলল। সুবিধা অসুবিধা নিয়েও কথা হলো। কথা শেষ করে যখন সবাই চলে যাবে, তখন আমার মেধাকে বলে উঠল, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তোর আর আমার কথা হয়েছিল, আম্মুকে জ্বালিয়ে মাছ ভাজা করে দিবি। তুই কি আজকাল চালাচ্ছিস না ঠিক মতো? চালালে তো আম্মুকে এত সুখী সুখী লাগতো না। তোর দ্বারা এসব হবে না, বুঝলি? তুই এক কাজ কর, মাসে একটা জুনিয়রকে নিয়ে আয়, আর তাকে আম্মুর পেছনে লাগিয়ে দে। তারপর বাকিটা সে করে নেবে। আমাদের কথা শুনে তখন মেধা গাল ভর্তি হেসে বলল, তুমি চিন্তা করো না ভাইয়া, আজকে থেকে কার্যক্রম শুরু করে দেব। 9 মাস পর রেজাল্ট পেয়ে যাবে। ওর কথা শুনে আদিত্য ভ্রুজোড়া কুঁচকে তাকিয়ে রইল, আর বাকিটা শব্দ করে হেসে উঠল। তারপর আমানকে সাবধানে থাকতে বলে মেধারা চলে গেল। আর আমান কয়েকটা বছর এখানেই থাকতে চায়, নেশার আসক্তি পুরোপুরি কাটিয়ে না ওঠা অবধি। কষ্ট যখন করছে আর একটু করুক, বেলা শেষে একদিন সফল হবেই হবে। এই সব ভেবে আমান হেসে ওদের যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলল, কে বলে আমি অসুখী?
এই যে আমার শোক পাখিরা, যাদের হাসিতে আমার শোক লুকিয়ে, আমি ফিরব, সুস্থ হয়ে পূর্বের আমান হয়ে ফিরব, কারণ আমার শোক করানো এখনো অনেক বাকি।